হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এরকম যদি কোনো ঘটনা ঘটে যেখানে সেনাবাহিনীরা মানুষের নিরাপত্তা দেবে, সেখানে তারাই জনগণকে অত্যাচার করতে শুরু করে। তারা ক্ষমতার দাপট দেখিয়ে দেশকে দখল করতে শুরু করে, নির্বিচারে সাধারণ মানুষের উপরে গুলি করতে থাকে। জি, এরকম একটা সত্য ঘটনা ঘটেছিল সাউথ কোরিয়ার অংশ নামের একটা শহরে। আর এই ঘটনা থেকে নির্মিত হয় এই মুভিটি। মুভির নাম এ ট্যাক্সি ড্রাইভার। তো গল্পটা শুরু হয় 1980 সালে সাউথ কোরিয়া থেকে, যেখানে কিম নামের একটা ট্যাক্সি ড্রাইভারকে দেখানো হয়। কিম সাউথ কোরিয়া শহরে থাকতো, আর ওর পরিবার বলতে ছিল 11 বছরের একটা মেয়ে। কিম আর ওর মেয়ে একটা ভাড়া বাড়িতে থাকতো, আর কিমের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কারণে বিগত 4 মাস ধরে কিম নিজে বাড়ি ভাড়া দিতে পারেনি। একদিন রাতে কিম কাজ করে বাড়ি ফেরার পর খেয়াল করে ওর মেয়ের মাথায় একটা আঘাতের চিহ্ন ছিল। আর এটা দেখে বুঝে যায় এই কাজটা ওদের বাড়ির মালিকের ছেলেটা করেছে, কারণ ওরা দুজন প্রায় মারামারি করত। আর এই ব্যাপারে বাড়ির মালিকের কাছে যায় নালিশ করতে। সেখানে গিয়ে জানতে পারে কিমের মেয়ে ওই বাড়ি মালিকের ছেলেকে মেরেছে, আর ওর কপালও কেটে গিয়েছিল। এবার ওই বাড়ি মালিক কিমকে উল্টো বেশি কথা বলতে শুরু করে, তোমার উচিত মেয়েকে শাসন করা এবং ওকে সময় দেওয়া। এবার উনি কিমকে বলেন বিগত 4 মাসের বাড়ি ভাড়া পরিশোধ করতে। টোটাল পেমেন্ট হলো 1 লাখ সাউথ কোরিয়ান টাকা, আর এই টাকাটা না দিলে কিমের বাড়িও ছেড়ে দেওয়া লাগতে পারে। এই কথাগুলো শুনে কিম বাড়ি ফিরে আসে। সে রাতে কিম রেডিওর মাধ্যমে জানতে পারে হঠাৎ করে ওদের দেশে কিছু জরুরি অবস্থা জারি করা হয়েছে, যে কারণে পুরো দেশ জুড়ে এখান থেকে সামরিক শাসন চালু করে দেওয়া হয়েছে। মানে এখন থেকে সেনাবাহিনী নিয়ন্ত্রণে দেশ চলবে, আর কিছুদিন পর থেকে পুরো দেশ জুড়ে কারফিউ চালু করে দেওয়া হবে, যাতে কেউ তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে না পারে। যে কারণে সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত সব কিছু বন্ধ থাকবে। কিম এই কথাটি শুনে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ দেশের এই পরিস্থিতিতে যাত্রীও পাবে না, সে ট্যাক্সিও চালাতে পারবে না। অন্যদিকে জাপানের একটা জায়গায় কিছু সাংবাদিককে দেখানো হয়। ওরা সবাই সময় কাটাতে এখানে আসতো। এর মধ্যে পিটার নামের একটা সাংবাদিককে দেখানো হয়। পিটার জার্মানির বাসিন্দা ছিল, সাংবাদিকতার কারণে জাপানে থাকতো। সে একটা বন্ধুর কাছ থেকে জানতে পারে দক্ষিণ কোরিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে, আর সেখানে কোনো সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছে না, কারণ তাদের এই অবস্থা কোনোভাবে বিশ্ববাসীকে জানাতে দিবে না। আর এই কথাগুলো শোনার পর পিটার সাউথ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ পিটার চাচ্ছিল সেনাবাহিনীর নির্যাতনগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে। তো সাউথ কোরিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল অংজু নামের শহরটা। তারা এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে, আর গণতন্ত্র ফিরে পেতে চাইছিল। তাই এই শহরটা পুরো দেশে থেকে আলাদা করে রাখা হয়েছে। ওই শহরে ঢোকার বা বেরোনোর সমস্ত রাস্তাগুলো সেনাবাহিনীরা বন্ধ করে দিয়েছে। সমস্ত টেলিফোন আর ইন্টারনেট বন্ধ ছিল। সেনাবাহিনীরা বিশেষ নজর দিচ্ছে সাংবাদিকদের উপরে। তারা কোনোভাবেই সাংবাদিকদের তাদের বিরুদ্ধে নিউজ করতে দিচ্ছে না। খবরের কাগজে শুধুমাত্র সেই নিউজগুলো দেখানো হচ্ছে যেগুলো দেশের সরকার দেখাতে চাইছে। তো পিটার ডিসিশন নেয় প্রথমে অংজতে গিয়ে লুকিয়ে লুকিয়ে খবর সংগ্রহ করবে। আর ওইদিকে কিম আর তার বন্ধু একটা ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। কিম তার বন্ধুকে বলে বাড়ি ভাড়া দেওয়ার জন্য 1 লক্ষ টাকা ধার দিতে, কিন্তু তার বন্ধুর কাছেও এত টাকা ছিল না। ওই সময় কিম শুনতে পায় পাশ থেকে আরেকটা ট্যাক্সি ড্রাইভার বলছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে খেয়ে বের হতে হবে, কারণ একটা বিদেশি কাস্টমার নিয়ে অংজু শহরে যেতে হবে, আর কারফিউ শুরু হওয়ার আগে আবার তাকে নিয়ে ফিরে আসতে হবে। বিনিময়ে 1 লক্ষ টাকা পাবো। তার পাশে বাকি সবাই বলছিল এই সামান্য কাজের জন্য 1 লক্ষ টাকা দিবে। তখন বলে তাদের প্রয়োজন মোটামুটি ইংরেজি বলতে ও বুঝতে পারে এমন একজন, আর আমি যেহেতু টুকটাক ইংরেজি বলতে পারি তাই টিপটা আমিই পেয়েছি। এবার পাশ থেকে কিম কথাগুলো শোনার পর সঙ্গে সঙ্গে নিজের খাওয়া বন্ধ করে দিয়ে ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে, কারণ যেভাবেই হোক বিদেশি কাস্টমারটাকে তার চায়। এই সামান্য কাজের টাকা দিয়ে কিম তার 4 মাসের বাড়ি ভাড়া মিটিয়ে দিতে পারবে। এয়ারপোর্টে পৌঁছানোর পর কিম তাকে সহজেই চিনে ফেলে, কারণ ওইখানে শুধুমাত্র একজন বিদেশিই ছিল। কিম তাদেরকে বলে আমাকে গাড়ি নিয়ে আসতে বলেছিলেন। এবার পিটারের বন্ধু বলে তুমি তো জানো তোমাকে কি করতে হবে। কিম বলে আমি জানি, আমাকে অংজু শহরে যেতে হবে, আবার কারফিউ শুরু হওয়ার আগে ফিরে আসতে হবে, বিনিময়ে 1 লক্ষ টাকা পাবো। তো ওই কথাগুলো শুনে পিটার বিশ্বাস করে গাড়িতে ওঠে। কিছু সময় পর সেই ট্যাক্সি ড্রাইভার সেখানে এসে পৌঁছায়, যার মূলত ট্যাক্সি নিয়ে যাবার কথা ছিল। কিন্তু তার আগেই কিম গাড়ি নিয়ে অংজুর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়।
তো কিছুদূর যাবার পর দেখতে পায় অংজতে ঢোকার মেইন রাস্তাটা সেনাবাহিনী পুরোপুরি বন্ধ করে রেখেছিল, কারণ এই শহরে কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছিল না। কিম সেনাবাহিনীকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেনাবাহিনী কোনোভাবে ঢুকতে দেয় না। কিম গাড়ি নিয়ে ব্যাকে চলে আসে। কিম পিটারকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? পিটার বলে, তোমার এত কিছু জানার দরকার নেই, তুমি আমাকে অংজতে পৌঁছে দাও। তো কিম দু একটা ইংরেজি ছাড়া কিছুই বুঝতো না। সেভাবে বিদেশি মানুষ হয়তো ব্যবসার কাজে এসেছে। কিম বলে, আমাদের পক্ষে অংজতে পৌঁছানো সম্ভব নয়। পিটার বলে, তাহলে তুমি 1 টাকাও পাবে না, আমাকে অংজতে পৌঁছানোর পরে বাকি টাকা পাবে। নো অংজু নো মানি। কিম এখন বিপদে পড়ে যায়, তার টাকারও প্রয়োজন, আবার রাস্তাও বন্ধ। তো কি আর করার, কোনো শর্টকাট গোপন রাস্তা খুঁজতে থাকে। একজন চাচাকে জিজ্ঞাসা করে অংজুতে যাবার আর কোনো রাস্তা আছে কিনা। চাচা উত্তরে বলে, নেই। তোমাদের কি মরার শখ হয়েছে অংজুতে যাবে? তো অবশেষে কিম একটা জঙ্গলের ভিতর দিয়ে অংজুতে যাবার রাস্তা খুঁজে পায়, কিন্তু সামনে গিয়ে দেখে সেটাও বন্ধ। ভয়ে ভয়ে সেনাবাহিনীকে বলে, গাড়িতে অনেক বড় বিদেশি ব্যবসায়ী রয়েছে, দেশের অবস্থার কারণে তিনি দেশ ছেড়ে চলে যেতে চাইছিলেন, কিন্তু জরুরি একটা কাগজ তিনি অংজুতে রেখে গেছেন, আর সেটা ফেলে তিনি কোনোভাবে দেশে ফিরে যেতে পারবেন না। তাই আমাদের এই কাগজগুলো নিতে এয়ারপোর্ট থেকে এখানে আসা, আমাদের ভিতরে যেতে দিন। সৈনিকগুলো গাড়ির ভিতর চেক করে দেখে সত্যি একজন বিদেশি। তো তারা বিশ্বাস করে চেকপোস্ট খুলে দিয়ে তাদেরকে ভিতরে যেতে দেয়। গাড়ি নিয়ে সামনে কিছু দূর যাওয়ার পর কিম বলে, এই কাজে ঝুঁকি অনেক বেশি, তাই আমাকে এখনই ভাড়ার টাকাগুলো দিয়ে দিতে হবে, নাইলে গাড়ি নিয়ে আর আগাবো না। তো পিটার বাধ্য হয়ে অর্ধেক টাকা দিয়ে বলে, কাজ শেষে বাকি টাকা পাবে। কিম গাড়ি নিয়ে অংজুর উদ্দেশ্যে আবার রওনা দেয়। অংজুতে এসে দেখে শহরটা একদম ফাঁকা আর নিস্তব্ধ অবস্থায় ছিল। ওখানে কোনো মানুষ দেখা যাচ্ছিল না, দোকান বাড়িঘর সব কিছু বন্ধ ছিল। আর ট্যাক্সিতে যেতে যেতে পিটার সমস্ত ঘটনা নিজের ক্যামেরায় রেকর্ড করছিল। এবার কিছুদূর যাওয়ার পর দেখা যায় একটা ট্র্যাকে বেশ কিছু স্টুডেন্ট ওদের সামনে এসে দাঁড়িয়েছে। এই সমস্ত স্টুডেন্টরা এই শহরে চলতে থাকা সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছিল। আর ওদেরকে দেখে পিটার ট্যাক্সি থেকে বেরিয়ে ওদের ইন্টারভিউ নিতে শুরু করে, কিন্তু ওরা কেউই ইংরেজি বুঝতো না, যে কারণে পিটারের কথা কেউই বুঝতে পারছিল না। তখন ওদের মাঝে জেসিক নামের একটা স্টুডেন্ট কিছুটা ইংরেজি জানতো, তো সে আসে ইন্টারভিউ দিতে। আর তখন ওরা জানতে পারে পিটার বিদেশি সাংবাদিক। তখন সবাই খুশি হয়ে যায়, কারণ অংজুতে সাংবাদিক নিষিদ্ধ ছিল। আর এই স্টুডেন্টরা চাচ্ছিল তাদের এই করুণ অবস্থা যাতে বিশ্ববাসী জানতে পারে। স্টুডেন্টরা জানায় আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে হসপিটালে যাচ্ছে। সাংবাদিকও তাদের সাথে ট্রাকে উঠে হসপিটালে যেতে চায়। আর কিমকে বলে ট্যাক্সি নিয়ে ট্র্যাকের পিছু পিছু আসতে। তো ট্র্যাক নিয়ে বেশ কিছু দূর আগানোর পর কিম নিজের ট্যাক্সি ঘুরিয়ে ওখান থেকে পালিয়ে আসতে শুরু করে, কারণ শহরের পরিবেশ দেখে সে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। মানে এইখানে থাকা তার জন্য নিরাপদ নয়, আর তার ভাড়ার অর্ধেক টাকা সে আগেই নিয়ে নিয়েছে। রাস্তা দিয়ে সামনে কিছু দূর যেতে সে একটা বৃদ্ধ মহিলাকে সাহায্য চাইতে দেখে ট্যাক্সি দাঁড়া করায়। বৃদ্ধ মহিলাটি বলে, আমাকে একটু হসপিটালে নিয়ে যাও, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, মনে হয় সৈনিকেরা তার কোনো ক্ষতি করেছে। কিম মহিলাটিকে নিয়ে হসপিটালে চলে আসে। সেখানে দেখতে পায় অনেক মানুষ আহত অবস্থায় রয়েছে, আর এদের এই অবস্থা করেছিল সেনাবাহিনীরা। এবার কিম ওই হসপিটালে পিটার আর বাকি সব স্টুডেন্টদেরকে দেখতে পায়। পিটার বলে, তুমি কোথায় পালিয়ে গেছিলে আমার ব্যাগ নিয়ে? তোমাকে সব জায়গায় খুঁজে বেরিয়েছি। এটা শুনে কিম রেগে যায়, বলে, তোমরা কি আমাকে চোর ভেবেছিলে? আমি কেন তোমাদের ব্যাগ নিব? এরপর তারা গাড়ি চেক করে পিছনের সিটে সত্যি সত্যি ব্যাগ দেখতে পায়। আসলে তার পিছনে যে ব্যাগ ছিল সেটা কিম বুঝতে পারেনি। আর এই ঘটনার জন্য কিমের উপর বিশ্বাস হারিয়ে পিটার তাকে বাকি টাকা দিয়ে শহরে ফিরে যেতে বলে। এটা দেখে পিটারের সাইডে থাকা স্টুডেন্ট আর ট্যাক্সি ড্রাইভাররা বলে, সামান্য এই কাজের জন্য 50,000 টাকা? তারপর তারা এটা শুনে আরও অবাক হয় যে 50,000 টাকা এক্সট্রা সে আগেই নিয়ে নিয়েছে। তাই তারা কিমের থেকে টাকা নিয়ে পিটারকে আবার দিয়ে দেয়, বলে তার জন্য 50,000 টাকাই যথেষ্ট, সে আর টাকা পাবে না। কিমকে বলে, আপনাদের মতো লোভী মানুষদের জন্য বাকি ট্যাক্সি ড্রাইভারদের বদনাম হয়। এটা শুনে কিম রাগ হয়ে বাকি 50,000 টাকা ফেরত দিয়ে দেয়, বলে, আমার কাজ সম্পূর্ণ করে আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে তারপর আমার ভাড়া নিব। এরপর তার ট্যাক্সিতে বসিয়ে একটা জায়গায় যায়। তাদের সাথে ছিল জেসিক। সেখানে দেখতে পায় অনেক মানুষ ওরা সেনাবাহিনীদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য জড়ো হয়েছিল। তো ওরা সবাই বিদেশি সাংবাদিককে দেখে খুশি হয়ে যায়, কারণ তাদের দেশের সাংবাদিকরা কোনোভাবেই সত্য ঘটনা প্রচার করতে পারছিল না।
কিম এই সমস্ত ঘটনা রেকর্ড করার জন্য একটা উঁচু বিল্ডিংয়ের উপরে উঠে পড়ে। সেখানে স্থানীয় এক সাংবাদিকের সাথে পরিচয় হয়। সাংবাদিকটা পিটারকে বলে, আপনাকে সাবধানে কাজ করতে হবে। যদি কোনোভাবে সেনাবাহিনীরা আপনাকে ধরতে পারে তাহলে আপনাকে আর যারা আপনাকে সাহায্য করছে সবাইকে মেরে ফেলবে। এরপর সেনাবাহিনী এসে আন্দোলনরত মানুষের উপরে গুলি ও লাঠিচার্জ করতে শুরু করে। এতে অনেক মানুষ গুরুতর আহত ও নিহত হয়। এগুলো দেখে কিম আর পিটার অবাক হয়ে যায়, কারণ সেনাবাহিনী নিজ দেশে মানুষের উপরে এরকম আক্রমণ করতে পারে এটাও কল্পনাও করতে পারেনি। এই ঘটনাগুলো ভালোভাবে রেকর্ড করার জন্য পিটার উপরের ছাদ থেকে নিচে নেমে আসে। কিম নিচে থেকে রেকর্ড করতে মানা করছিল, কারণ নিচে অনেক ঝুঁকি ছিল। এরপর সেনাবাহিনীর একজন অফিসার পিটারকে ক্যামেরায় রেকর্ড করতে দেখে ফেলে। সে কিছু সৈনিককে পাঠিয়ে দেয় পিটারকে ধরার জন্য। সৈনিকগুলো পিটারের কাছে যাওয়ার আগে তাড়াহুড়ো করে কিম ট্যাক্সি নিয়ে পালিয়ে যায়। কিম আর পিটার সিদ্ধান্ত নেয় যে সিককে নামিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যাবে, মানে অংজো শহর ত্যাগ করবে। আর তখন ট্যাক্সিটা নষ্ট হয়ে যায়। কিম নানাভাবে ট্যাক্সি স্টার্ট করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছিল না। তখন দেখতে পায় একটা গাড়ি আসতে। গাড়িতে হসপিটালের সামনে দুজন ট্যাক্সি ড্রাইভারের সাথে পরিচয় হয়েছিল, তারা ছিল। এটা দেখে ওরা ভয় পেয়ে যায়। ওরা মনে করছিল গাড়িতে সেনাবাহিনী আসছে। আর এই গাড়িটা ঠিক করার জন্য ওরা একটা গ্যারেজে নিয়ে যায়। গ্যারেজে মেকানিক গাড়ি দেখে বলে এটা ঠিক করতে কম করে হলেও 2 ঘন্টা লাগবে। এটা শুনে কিম অনেক চিন্তায় পড়ে যায়, কারণ 2 ঘন্টা পরে শহরে কারফিউ শুরু হয়ে যাবে, মানে এই শহর থেকে আজকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। কিম বলে আমার বাড়ির মালিকের কাছে একটা ফোন করতে চায়, কারণ আমার 11 বছরের একটা মেয়ে একা বাসায় রয়েছে, তাকে দেখার মতো কেউই নাই, যাতে বাড়িওয়ালারা কে একটু দেখাশোনা করতে পারে। কিন্তু ওরা জানায় এই শহরে ইন্টারনেট আর টেলিফোন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা শুনে কিম অনেক চিন্তায় পড়ে যায়। এরপর যেহেতু কিমের গাড়িটা ঠিক করতে বেশ সময়ের প্রয়োজন, তাই হোয়াং নামের একজন ট্যাক্সি ড্রাইভার ওদেরকে নিজের বাড়িতে নিয়ে আসে ডিনার করানোর জন্য। আর অন্যদিকে সেনাবাহিনী অফিসাররা পিটার সম্পর্কে সব খোঁজ খবর পেয়ে গিয়েছে, কোন দেশে বাড়ি, কোন ট্যাক্সিতে করে এসেছে, এই সব কিছু। এদিকে দেখা যায় কিম আর পিটার রাতের খাবার শেষ করার পর হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ শুনতে পায়। এবার ওরা বাইরে বের হয়ে দেখতে পায় ওদের শহরের টিভি স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে, কারণ টিভি চ্যানেলগুলো সত্য কোনো নিউজ প্রচার করছিল না। তাই ক্ষুব্ধ জনতা টিভি চ্যানেলটা পুড়িয়ে দেয়। এরপর পিটার ঘটনাস্থলে গিয়ে সব কিছু নিজের ক্যামেরায় রেকর্ড করতে শুরু করে। আর তখন সেনাবাহিনীরা সেখানে উপস্থিত হয়। একজন সেনাবাহিনীর অফিসার পিটারকে ক্যামেরায় রেকর্ড করতে দেখে ফেলে, তাই কয়েকজন সৈনিক নিয়ে ওদেরকে ধরার জন্য এগিয়ে আসে। আর পিটারও পালানোর জন্য দৌড়াতে থাকে। এক পর্যায়ে পিটার আর কিম পালাতে পারলেও জেসিক সেনাবাহিনীর হাতে ধরা পড়ে যায়। সৈনিকটি জেসিকের মাথায় বন্দুক তাক করে পিটারের উদ্দেশ্য করে বলে, তোমার ক্যামেরাটা আমাদেরকে দিয়ে দাও, নাইলে তাকে এখনই মেরে ফেলবো, আর তোমাদেরকেও বেঁচে ফিরে যেতে দেব না। জেসিক সৈনিকটিকে বলে, সাংবাদিক ইংরেজি ছাড়া অন্য কিছু বুঝতে পারে না, তাই আমি তাকে ইংরেজিতে বুঝিয়ে বলছি। এবার জেসিক পিটারকে বলে, আমি বেশি সময় সৈনিকটিকে আটকে রাখতে পারবো না, তোমরা পালিয়ে যাও আর সারা বিশ্বের কাছে আমাদের খবরগুলো পৌঁছে দাও, তোমরা আমাদের কথা চিন্তা করো না। কিম বারবার চাইছিল জেসিককে উদ্ধার করতে, কিন্তু পিটার বলে অংজো শহরকে মুক্ত করতে চাইলে সারা পৃথিবীকে এই নির্যাতনের ভিডিওগুলো দেখাতে হবে, আমাদেরকে এখান থেকে পালাতে হবে। তো তারা দুজন ওখান থেকে পালিয়ে আসার পর একটা গুলির আওয়াজ শুনতে পায়। সেটা শুনে বুঝে ফেলে সৈনিকটি জেসিককে মেরে ফেলেছে। এরপর ওরা হোয়াং নামে সে ট্যাক্সি ড্রাইভারের বাড়িতে আসে। এখানে ফিরে আসার পরও জেসিকের জন্য ওদের খুবই মন খারাপ হচ্ছিল। কিম পিটারকে বলে, সৌদিতে কাজ করে আমি কিছু টাকা সঞ্চয় করি, কিন্তু আমার স্ত্রীর অসুখ হওয়াতে প্রায় সব টাকা সেখানে শেষ হয়ে যায়। ডক্টরের কাছ থেকে যখন আমার স্ত্রী জানতে পারে সে বেশি দিন বাঁচবে না, তখন বাকি টাকা দিয়ে আমাকে একটা ট্যাক্সি কিনে দেয়, এবং আমি সেটা দিয়ে আমার এবং আমার মেয়ের খরচ চালাচ্ছি। স্ত্রী মারা যাবার পর আমার মেয়েই আমার কাছে সব। এবার পরের দিন সকালে কিম কাউকে কিছু না বলেই ট্যাক্সি নিয়ে বের হয়ে চলে যেতে যায়, কারণ আগের রাতের ঘটনায় সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তার নিজের কিছু হয়ে গেলে তার মেয়েকে দেখার মতো কেউই ছিল না। আর কিম যখন বাইরে বের হয় পিটার সেটা টের পেয়ে গিয়েছিল, তারপরও সে কিমকে আটকায় না। হঠাৎ কিমের ট্যাক্সির সামনে হোয়াং নামে সেই ড্রাইভারটা চলে আসে। কিমের হাতে অন্য একটা গাড়ির নাম্বার প্লেট দিয়ে বলে, এটা ব্যবহার করতে, তোমার নাম্বার প্লেটটা সেনাবাহিনী চিনে ফেলেছে, তাই ওটা ব্যবহার করা ঠিক হবে না।
তারপর একটা ম্যাপ দেয়, যেটার মাধ্যমে এই শহর থেকে বের হওয়ার গোপন রাস্তাগুলো দেওয়া ছিল। এবং কিমের হাতে কিছু টাকা দিয়ে বলে, তোমার ট্যাক্সি ভাড়া হিসেবে পিটার এগুলো পাঠিয়েছে। কিন্তু টাকাটা কিম কোনোভাবেই নিতে চাচ্ছিল না, কারণ সে পিটারকে না নিয়েই একা ফিরে যাচ্ছে। মানে তার দায়িত্ব সে পুরোপুরি শেষ করতে পারেনি। তারপর হোয়াংয়ের জোরাজুরিতে টাকা নিতে বাধ্য হয়। এরপর কিছু সময়ের মধ্যেই কিম শহর থেকে বের হয়ে যায় এবং তার বাড়ির মালিককে ফোন দিয়ে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নেয়। আরও বলে, আমি কিছু সময়ের মধ্যেই বাড়ি ফিরে আসব। এরপর ও খাবারের জন্য একটা হোটেলে যায়, কিন্তু ও খেয়াল করে হোটেলের মধ্যে মানুষজন ওয়াংজু শহর নিয়ে আলোচনা করছিল। একজন বলে, ওয়াংজু শহরে নাকি সেনাবাহিনীরা সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে, অনেক মানুষ আহত হয়েছে ও মারা গিয়েছে। তখন সাইড থেকে আরেকজন বলে, আমি তো খবরে দেখেছি ওয়াংজুর অবস্থা স্বাভাবিকই আছে, বরং কলেজ ছাত্রদের আঘাতে কয়েকজন নিরীহ সেনাবাহিনী আহত হয়েছে। এই কথাগুলো শুনে কিম খুবই অবাক হয়ে যায়, কারণ ওয়াংজুর সঠিক খবরগুলো বাইরের মানুষ কিছুই জানে না। সরকার যে সকল খবরগুলো মানুষকে দেখাচ্ছে, মানুষ সেটাই বিশ্বাস করছে। তাই কিম সিদ্ধান্ত নেয়, যে করে হোক ওয়াংজুর এই সত্য ঘটনাগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। তাই সে হালকা কিছু খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে আবার ওয়াংজুর উদ্দেশ্যে রওনা দেয়। কিম সোজা হোয়াং নামে সে ট্যাক্সি ড্রাইভারের বাড়িতে চলে যায়, যেখানে সাংবাদিক পিটারকে সে একা রেখে এসেছিল। ওইখান থেকে জানতে পারে পিটার আর হোয়াং এখন হসপিটালে আছে। তাই তাড়াহুড়ো করে সে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় হসপিটালে বেডগুলো মরাদেহে ভর্তি ছিল, আর কিছু দূরেই হোয়াং একটা মৃতদেহের সামনে বসে কাঁদতেছিল। কিম তখন মরাদেহের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখে ওটা জেসিকের মরাদেহ। সেনাবাহিনী রাতে ওকে মারার পর একটা ধান ক্ষেতের মধ্যে রেখে চলে যায়। আর এখন শহরে এত লাশ হয়েছে যে কবর দেওয়ার মতো কফিনও পাওয়া যাচ্ছে না। কিম তখন পিটারকে ক্যামেরা দিয়ে বলে, আপনাকে ভেঙে পড়লে চলবে না, এই সব কিছু রেকর্ড করতে হবে, সারা বিশ্বকে সত্য ঘটনা জানাতে হবে। এই কাজের জন্যই জেসিক নিজের জীবন দিয়েছে। এরপর পিটার নিজেকে সামলিয়ে কোনো মতে সেগুলো রেকর্ড করছিল। আর তখন হোয়াংয়ের কিছু ট্যাক্সি চালক বন্ধুরা এসে জানায়, কিছু সাধারণ মানুষেরা রাস্তার উপরে প্রতিবাদ করার জন্য জাতীয় সঙ্গীত গাইছিল। তখন সেনাবাহিনীরা এসে তাদের উপরে গুলি করতে শুরু করে। এরপর পিটার, কিং, হোয়াং সবাই সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। সেখানে দেখে সেনাবাহিনীরা খুব নির্মমভাবে মানুষের উপরে গুলি করছিল। অনেকে সেনাবাহিনীর কাছে সাদা কাপড় নিয়ে আত্মসমর্পণের জন্য যাচ্ছিল, তাদের উপরেও গুলি চালায়। ওইখানে লাশের স্তূপ তৈরি হয়ে যাচ্ছিল। আর এই প্রত্যেকটা ঘটনা পিটার তার ক্যামেরায় রেকর্ড করে ফেলে। আর ওইসবের মধ্যেই সবাই পিটার আর কিমকে বলে, তোমরা দুজন এখনই ওখান থেকে পালিয়ে যাও, কারণ তোমাদের কিছু হয়ে গেলে এই খবরগুলো কেউ আর জানতে পারবে না। যেভাবেই হোক তোমাদের এখান থেকে পালাতে হবে। সেজন্য কিম পিটারকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। কিন্তু আর্মির কিছু অফিসাররা পিটারকে দেখতে পেয়ে ওকে ধরার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর একই সাথে শহরে বের হওয়ার প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেয়। কিম একটু পরে দেখতে পায় যে রাস্তা দিয়ে সকালবেলা বের হয়েছিল, সেই গোপন রাস্তাটাও এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তো কিম ম্যাপ দেখে একটা গোপন রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই রাস্তাও বন্ধ করে দেওয়া। তো কিম সাহস নিয়ে সৈনিকদের সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। সৈনিকদেরকে বলে, পিটার একজন আমেরিকান ব্যবসায়ী, ব্যবসার কাজে সে এখানে এসেছিল, কিন্তু কারফিউ শুরু হওয়াতে সে এখন তার দেশে ফিরে যেতে চাইছিল। তখন সৈনিকদের গ্রুপ থেকে একজন গাড়িটি তল্লাশি করতে থাকে এবং গাড়ির ভিতরে কিমের সে অরিজিনাল গাড়ির নাম্বার প্লেটটা দেখতে পায়, যেটা দেখে সৈনিকটি বুঝে গিয়েছিল এই যেই সে ট্যাক্সি চালক যাদের ধরার জন্য উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সৈনিকটি ওই নাম্বার প্লেটটির ব্যাপারে আর কেউকে কিছুই জানায় না এবং অন্য সৈনিকদেরকে বলে ওনাদেরকে ছেড়ে দিতে, কারণ ওয়াংজু শহরে সাধারণ মানুষের সাথে যা হচ্ছিল সম্ভবত সেও এগুলো মেনে নিতে পারছিল না। কিন্তু ওরা দুজন ট্যাক্সি নিয়ে যাওয়ার আগেই ওয়াকিটকির মাধ্যমে সৈনিকদেরকে জানিয়ে দেওয়া হয় যেন কোনো বিদেশিকে এ শহর থেকে বের হতে দেওয়া না হয়। আর তখনই কিম গাড়ি নিয়ে জোর করে বের হয়ে পড়ে। আর্মির বড় অফিসারেরা কিম আর পিটারকে ধরার জন্য ওদের পিছে তাড়া করতে থাকে। ও কিছু সময়ের মধ্যেই কিমকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন হোয়াং আর ওর বাকি বন্ধুরা ট্যাক্সি নিয়ে ওদের দুজনকে বাঁচানোর জন্য চলে আসে। নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে ওদের দুজনকে শহর থেকে বাইরে বের করে নিয়ে যায় এবং কিম আর পিটার এয়ারপোর্টে পৌঁছে যায়। কিন্তু আর্মির বড় অফিসাররা খোঁজ নিয়ে জানতে পারে আগামীকালকে সকালে পিটার দেশ থেকে চলে যাওয়ার জন্য একটা টিকিট বুক করেছে।
এবং সে সময় সেনাবাহিনীরা ওকে ধরে ফেলবে। কিন্তু পিটার চালাকি করে রাতের বেলায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং আরেকটা টিকিট বুক করে। কিন্তু যাওয়ার আগে কিমকে বলে একটা কাগজে ফোন নাম্বার এবং ঠিকানা লিখে দিতে, এবং আরও বলে আমি দেশ থেকে বের হয়ে প্রথমে এই নিউজটা টিভিতে দেখাবো, তারপর আবার এই দেশে ফিরে এসে তোমার গাড়ির যে ক্ষতি হয়েছে সেগুলো পরিশোধ করব। কিম ডায়েরিতে নাম্বার ও ঠিকানা লিখে দেয়। এরপর পিটার কিমকে বিদায় জানিয়ে ওইখান থেকে চলে আসে। আর কিম নিজের বাড়ি এসে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওইদিকে পিটারের রেকর্ড করা খবরগুলো সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং কোরিয়ার সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়ে সামরিক শাসন তুলে নিতে বাধ্য হয়। এসব ঘটনা কিছুদিন পর পিটার আবার দক্ষিণ কোরিয়ায় ফিরে এসে কিমকে খুঁজতে থাকে, কিন্তু ডায়েরিতে পিটার যে নাম্বার ও ঠিকানা দিয়েছিল এগুলো সবটাই ভুল ছিল, যে কারণে কিমকে আর খুঁজে পায় না। তো ওই ঘটনার 23 বছর পর অর্থাৎ 2003 সালে পিটারকে কোরিয়ার সরকারের পক্ষ থেকে একটা সম্মাননা জানানো হয়। সেখানে পিটার বলে আমার এই কাজের পেছনে আমার এক বন্ধুর বিরাট অবদান রয়েছে। সে একজন কোরিয়ান ট্যাক্সি চালক। সে যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি হয়তো এই কাজটা সম্পন্ন করতে পারতাম না। পিটার বলে আমি এখনও তার জন্য অপেক্ষা করছি। আমি আশা করি তার সাথে আমার আবার দেখা হবে। অন্যদিকে কিমকে দেখানো হয়, সে এখনও ট্যাক্সি চালায়। কিম একটা পেপারে পিটারের ঘটনা দেখার পর বলে আমিও চাই তোমার সাথে দেখা করতে। এই জায়গায় মুভির গল্পটা শেষ হয়ে যায়। কিন্তু গল্পের ইমোশনাল আর একটা ক্লিপ হচ্ছে পর্দার বাইরে আসল পিটারকে দেখানো হয়। সে মৃত্যুর 1 বছর আগেও কিমের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু আর কখনো তার দেখা হয় না। 2016 সালে পিটার এই আফসোসটা নিয়েই মারা যায়।